আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা যারা সাধারণ মানুষ বাংলাদেশের, আমরা সবসময় আমাদের ইসলামিক চিন্তাবিদ কিংবা আলেম সমাজদের কথা শুনি এবং গুরুত্বও দেই। ধরেন সেদিন এই যে মার্চ ফর গাজা, বাংলাদেশের মানুষ গাজা ফিলিস্তিনকে নিয়ে অনেক চিন্তিত কিংবা অনেক ভারাক্রান্ত। সেই ক্ষেত্রে যখন প্রত্যেকটা মানুষের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে, তখন আমাদের আলেম সমাজ ডাক দিয়েছেন মার্চ ফর গাজা। বাংলাদেশের প্রত্যেকটা মানুষ চাইছে যে আমরা বাসা থেকে বের হয়ে যাব, এই আন্দোলনে আমরা শরিক হব। কেউ যাইতে পারছে, কিন্তু কেউ যাইতে পারে নাই, অর্থাৎ যাওয়ার কোনো ব্যবস্থাও ছিল না। রাস্তাঘাট যানজট হয়ে গেছে, কেউ রাস্তা পর্যন্ত যেয়ে ফেরত আসছে। পুরো ঢাকা শহর ভরে গেছে মানুষে। অর্থাৎ মুসলমান ভাই কিংবা ইসলামের দৃষ্টিকোণ থেকে একে অপরের জন্য যখন কেউ কারোর সাথে জুলুম করবে, সেটার প্রতিবাদ হিসাবে প্রত্যেকটা মুসলমানের নৈতিক দায়িত্ব যে সে সেটা প্রতিবাদ জানাবে। অর্থাৎ আমাদের আলেম সমাজ ডাক দিয়েছেন, আমরা চলে গেছি সবাই সবার জায়গা থেকে। আবার আজকে পহেলা বৈশাখ 14 তারিখ, আজকেও সারা বাংলাদেশে মানুষ বের হয়ে গেছে। কিন্তু এটা বাঙালি সংস্কৃতি হলেও ইসলামিকভাবে এটার তেমন কোনো ভিত্তি নাই। এটা কারা বলে? যারা এগুলি নিয়ে গবেষণা করে কিংবা আমাদের ইসলামিক চিন্তাবিদ কিংবা আমাদের আলেম সমাজ, ওনারাই বলে। আজকে কিন্তু আপনারা আর জোরালোভাবে ওই যে স্টেজ থেকে আপনারা মার্চ ফর গাজার ডাক দিয়েছেন, আজকে কিন্তু সেটা করেন নাই। আমাদের দেশের মূল সমস্যা হয়েছে যে আমরা স্বার্থে এটা করি না। আজকে দেখেন লক্ষ লক্ষ বাঙালি, লক্ষ লক্ষ মুসলমান চলে গেছে। এখন মঙ্গল শোভাযাত্রা, এটা কি কোনো ইসলামিক কালচার কিংবা নিয়মে আছে কি না আমরা জানি না। আপনারা বলেন, যদি থাকে তাহলে আমি যাব, যদি না থাকে তাহলে আমি যাব না। কেউ তো সঠিকভাবে আজকে এখন আমাদের ধর্মমন্ত্রী, উনিও কিন্তু এটা, এই যে এখন যে ধর্মমন্ত্রী, উনি নাকি ইসলামিক চিন্তাবিদ, উনি খুবই আলেম সমাজের একজন প্রতিনিধি, উনিও কিন্তু এটার সুনির্দিষ্ট মুসলমান হিসাবে যে আমাদের যে দায়িত্ব, কি করণীয়, সেটা কিন্তু উনি আমাদেরকে বলেনি। আমরা বিভ্রান্ত। যাই হোক, এরপরে আজকে 17 বছর যাবৎ যে সরকার ছিল, তারা লুণ্ঠন করছেন, দেশের মানুষের টাকা আত্মসাৎ করছেন। উপরে দেখাইছেন আমি ইমানদার, আমি তাহাজ্জুদ নামাজ পড়ি, আমি কোরআন শরীফ পড়ি। প্রত্যেক দিন সকালে ওইসা পরনিন্দা, পরচর্চা। ওনার দলের সংগঠনের সেক্রেটারি, মহাসচিব, যাকে কাউয়া কাদের অনেক মানুষে বলছে, উনি কি করছে? প্রত্যেক দিন আইসা বিএনপি কি করবে সেই সাজেশন দিছে। নিজের আত্মশুদ্ধি হয় নাই। নিজেরা যে ডাকাতি করছে, আটলান্টিক মহাসাগর ডাকাতি করছে, আরেকজনের পুকুর ডাকাতি নিয়ে সারাদিন কথা বলছে 17 বছর, অথচ নিজেদের ভিতরে কোনো আত্মশুদ্ধি ছিল না। এরপরে একটা প্রেক্ষাপটে ছাত্রদের আন্দোলনের ফসল হিসাবে যে জিনিসটা আসলো, এই সরকার পতন হইল। ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার, উনি ওনার একটা প্রতিনিধি নিয়ে রাষ্ট্র ক্ষমতায় আসলো। আসার পরে এখন আমরা এই দেশের মানুষ কিন্তু অনেক কিছুই বুঝি। একটা হলো নিঃস্বার্থ, একটা হলো স্বার্থ, একটা হলো লোভ, একটা লালসা, আর একটা হলো বিনা স্বার্থ।
কেউ কিন্তু অবুঝ না। আমরা সাধারণ মানুষ এই জিনিসটা খুব ভালো করে বুঝি, কিন্তু ওনারা বুঝে কি না রাষ্ট্র ক্ষমতায় যারা যায়। এখন উনি যে নিরপেক্ষ একটা নির্বাচন দিবে সেই থেকে কি আসলে এই যে 7-8 মাস হয়ে গেছে এটা কি আগাচ্ছে কি না, আমার মনে হয় ওইরকম কোনো অগ্রগতি হয় নাই। আর সর্বজন স্বীকৃত সবার সাথে সবাই নির্বাচনে ভোট দিতে যাবে, একটা জনপ্রতিনিধি তৈরি করবে, সেই ধরনের প্ল্যাটফর্ম তৈরি হতে পারবে কিনা আমার জানা নেই। যাই হোক, আবার রাষ্ট্র ক্ষমতায় আজকে ওনারা এই 7 মাস থাকার পরে ওনাদের ভিতরে দেখা গেছে যে কিছু কিছু মানুষ কিছু কথাবার্তা এটা বিভ্রান্তিকর, এবং মনে হচ্ছে যে 1 বছর 1.5 বছর 2 বছর সঠিক দিক নির্দেশনা নাই। আর সেটা হলেও যদি জনগণের ভোট জনগণ দিতে পারে, সুন্দরভাবে একটা নির্বাচন ব্যবস্থা হয়, সবার সর্বজন স্বীকৃত একটা ভোট হয়, সেই ব্যবস্থা যদি করে দিতে পারে তাহলে আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা নাই। নাইলে এই যে এই সময় ব্যয় করা, ওনারা রাষ্ট্র ক্ষমতায় থাইকা আবার একটা দল তৈরি হইতেছে, তাদের পৃষ্ঠপোষকতা করতেছে, মনে হয় কিছু করতে চাচ্ছে। এটা সাধারণ মানুষ বুঝতে পারে, কিন্তু আসলে আমাদের মতো সাধারণ মানুষের কোনো লাভ নাই এটা বুঝে। যাই হোক, কিন্তু আমরা বুঝি, সাধারণ মানুষ বোঝে, কিন্তু আপনারা যাতে বুঝতে পারেন বোঝেন। এরপরে ধরেন এই যে 17 বছর আমরা একটা সরকারের কার্যকলাপ দেখলাম, বিএনপি এটার বাংলাদেশের বিরোধী দল। আপনারা কি করলেন? 17 বছর পরে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব ক্ষমতায় আসছে, মনে হয়েছে আপনারাই ক্ষমতায় আসছেন। তার কিন্তু এলাকায় জনগণ সাধারণ কোনো প্রতিনিধিত্ব নাই। এখন বিএনপি ক্ষমতায় থাকলে যা করত ঠিক সেম জিনিসটাই এখন বিএনপি করতেছে। যদি বলেন আওয়ামী লীগ এই 17 বছর যেসব জায়গা দখল করে তাদের কাজকাম চালাইছে, বিভিন্ন চাঁদাবাজি, বিভিন্ন কিছু দখল, বিভিন্ন রকমের কাজকাম। আরে ভাই, আপনারা তো 17 বছর বৈশা থাকলেনই, 17 বছর সহ্য করলেন, একটা বছরের আত্মশুদ্ধি আপনার করতে পারলেন না। চারোদিকে আপনাদের শুধু বদনাম আর বদনাম, এই খাওয়া, এই দাওয়া, এই টানা, এই। তাইলে এখন 17 বছর পরে যারা নির্বাচনে আসবেন, আপনারাই তো প্রথম কাতারে দাঁড়ানো বাংলাদেশের ক্ষমতার দ্বার প্রান্তে। আপনারাই ভোট হইলে এই দেশে সাধারণ মানুষের ভোট, কিংবা এই দেশে আপনাদের তৃণমূল হইতে শুরু করে একবারে সেই পর্যন্ত আপনাদের ক্ষমতায় আসার সবচেয়ে বড় সুযোগ ছিল। কিন্তু আমরা সাধারণ মানুষ কি দেখলাম? এখন আপনারা যদি 1 বছরের এই 6-7 মাসের ভিতরে যা করলেন, তাহলে দেশের মানুষ কি বুঝবো না যে একজন গেল, এক হাসিনা গেল, এক ফেসিস গেল, এক লুণ্ঠনকারী গেল। এখন যদি এই যে বিএনপির এই নেতাকর্মী, এই যে কিবা তারেক জিয়া, শহীদ জিয়া রহমানের সন্তান, এত বড় বায়োডাটা কার আছে? শহীদ জিয়াউর রহমানের সন্তান, 3 বারের প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সন্তান, একটা সেক্টর কমান্ডারের সন্তান। এই দেশে তার আর কি পরিচয় লাগবে? তার মতো একজন মানুষ যদি নেতৃত্ব দেয়, সঠিক নেতৃত্ব, সঠিক দিক নির্দেশনা। এক সময় খালেদা জিয়া, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ক্ষমতায় ছিল, হয়তো বা তারেক জিয়া অত বুঝের ছিল না, কিন্তু এখন তারেক জিয়া অনেক ম্যাচিউরড, এবং রাজনীতি হিংসা প্রতিহিংসায় সে অনেক কিছু শিখেছেন। কিন্তু তাকে সুযোগ করে দিবে কারা? সাধারণ মানুষ এবং দেশের তার নেতৃত্বের যারা নেতাকর্মী। এখন তারা যদি লুণ্ঠন, নানান রকমের চাঁদাবাজির সাথে জড়িত হয়, সে কি আসলে পারবে? শেখ হাসিনা হিংসা করছে, শেখ হাসিনার ছেলে মেয়ে আত্মীয় স্বজন বলে কেউ ছিল না। 15 আগস্ট মৃত্যুর পরে পৃথিবীতে কার কোনো আত্মীয় স্বজন ছিল না? এখন বাংলাদেশের সবাই তার আত্মীয়, হাজার হাজার কোটি টাকার মালিক। এই গোষ্ঠীর আত্মীয় স্বজন দিয়া এমপি, মন্ত্রী, মেয়র, এইটা ওইটা বানায়া শেষ করে ফেলাইছে। এখন শেষ বিকালে কি হয়েছে? সে স্বৈরাচার হয়েছে। এখন বাংলাদেশে
যদি কোনো দল ভোটের মাধ্যমে ক্ষমতায় আসার দ্বার প্রান্তে থাকে, সেটা হলো বিএনপি। আজকে বিএনপিকেও বুঝতে হবে। আমরাও কিন্তু জানি এই 7 মাসে আপনারা যে বদনাম কামাইছেন, 17 বছর আপনারা সহ্য করতে পারলেন, এই 7 মাসে 1 বছর সহ্য করতে পারলেন না? কোনো টানাটানি হাসরাহাসরি না করলে হইতো না? যাই হোক, এটা আমি আমার জায়গা থেকে বললাম। যদি আপনাদের ভালো লাগে, ভালো লাগবে, না লাগলে কিছু করার নাই। আমি একজন সাধারণ মানুষ, আমি কর্মজীবী, ছোটোখাটো একটা ব্যবসা করে খাই। আমার ছোট্ট জ্ঞান থেকে আমি এটা বললাম। এখন যারা এই যে আসিফ নজরুল সাহেব, আওয়ামী লীগের সময় বাংলাদেশে হাজার হাজার মামলা হয়েছে, সাধারণ মানুষ নিপীড়িত হয়েছে, দেশে কথা বলার কেউ ছিল না, বলতেও পারে না। আর এলাকায় কোথায় সে মা বাবা যদি হিংসুক হয়, মা বাবা যদি চোর হয়, মা বাবা যদি ছিনতাইকারী হয়, মা বাবা যদি ঘুষখোর হয়, তাদের সন্তানরা এরকমই হয়। আমাদের দেশের প্রধানমন্ত্রী এত হিংসুক ছিল, ঠিক তদ্রূপ তার দলের নেতাকর্মীও এরকম হিংসুক ছিল। এলাকায় এলাকায় তাদের মানুষের, এলাকায় এলাকায় তাদের নেতাকর্মীর জন্য কারো কথা বলতে পারতো না, বেয়াদবি করতো মানুষের সাথে। এটা সব জায়গায় যাচাই করে দেখবেন। এবং মামলার শহর, হামলার শহর হয়ে গেছে। এগুলি সাধারণ মানুষ পছন্দ করে না, সেই জন্য আজকে তাদের এত অধঃপতন। এখন এই যে আসিফ নজরুল আসার পরে আপনারা কিন্তু একটা খেয়াল করে দেখবেন, বাংলাদেশে আওয়ামী লীগ সরকার যখন ছিল, এই 5ই আগস্টের আগে, তখন একটা পক্ষ ছিল পুলিশ, তার সরকার, আরেকটা পক্ষ ছিল বিরোধী দল। খুব সুন্দর করে একটু বুঝতে চেষ্টা করবেন। একটা পক্ষ ছিল বিরোধী দল। বিরোধী দল আমাদের ছাত্র সমাজ, যারা নেতৃত্ব ছিল, পাশাপাশি তাদের সাথে রাজনৈতিক দল ছিল, জামাত ইসলাম, অন্য যারা সাধারণ রাজনৈতিক দল, যেরকম আমাদের নূর হোসেন নূর ভাই, তারপরে জুনায়েদ সাকি ভাই, তারপরে সাইফুল আলম সাহেব, ওনারা খুব ভালো ভূমিকা রাখছেন। পাশাপাশি জামাত ইসলামের ভূমিকা ছিল, তাদেরকে নিষিদ্ধ করছেন ওই সময়। বিএনপি তো ছিলই, বিএনপি সবসময় 17 বছর ছিল, কিন্তু এই আন্দোলনের সাথে মহাসচিব বলছে, কিন্তু তারপরে বিএনপি ছিল। পক্ষ কি? পক্ষ হয়েছে সরকার আর বিরোধী দল, অর্থাৎ পুলিশ আর হয়েছে ছাত্র সমাজ। এখন এই যে একটা হত্যাযজ্ঞ হয়েছে, এটা নেচাকার হয়েছে, এই যে এতগুলি মানুষের হত্যার শিকার হয়েছে, এটার জন্য দায় কে? এটার জন্য দায়ী তৎকালীন সরকার এবং পুলিশ বাহিনী যে নির্বিচারে গুলি করছেন। যদি করে থাকেন, যদি তাদের গুলিতে মানুষ মারা যায় থাকে, তাহলে তারা। এই ঘটনার পর, ওনাদের পতন হওয়ার পরে এই দেশে হাজার হাজার মামলা হয়েছে, লক্ষ লক্ষ মামলা হয়েছে। একটা আসামির, একটা লাশের পরিপ্রেক্ষিতে 200-300 আসামি করছে। কারা করলো? একটা মানুষকে কি 200-300 মানুষে মারছে? হয়তো পুলিশের গুলিতে মরছে, নাহলে বিরোধী দলের কোনো একটা ইটের আঘাতে, কোনো একটা ইয়ের কারণে মারা গেছে। তাহলে এখানে একটা মানুষের জন্য 200-300 আসামি কীভাবে হইল? আপনি আইনমন্ত্রী হইয়া এতদিন ধরে কি করলেন? একটা লাশের পিছনে 100-150-200 মামলা। এমনও লোকের নামে আছে যে 5টা-6টা থানায় মামলা। একটা মানুষ 5টা-6টা থানায় মামলা হইল কিভাবে? এটা বিবেচনার ব্যাপার। এখন এই মামলা নিয়ে শুনতে পাই আর কি, মামলা বাণিজ্য। আপনারা খুঁজে দেখবেন, যে মামলা করছে, যে মামলার বাদী, যাদের নামে মামলা করছে, তার 14 গোষ্ঠীর কেউ চিনে না, 5 জনের নামও বলতে পারবেন। মামলা হইব একটা পক্ষের, হয়তো পুলিশ গুলি করে মারছে পুলিশের, আর নাই তো বা মামলা হবে যারা ছাত্র আন্দোলন কিংবা যারা এটার বিরোধী দলে ছিল তাদের। এখানে আওয়ামী লীগ, বিএনপি, জামাত ইসলাম, বিশেষ করে এলাকায় হিংসাত্মকভাবে আওয়ামী লীগ সাথে বিএনপির কিছু মানুষকেও এটার সাথে জড়াই দিছে এসব মামলায়। ক্ষতিকার শেষ বিকালে
শেষ বিকালে ক্ষতিকার। আজকে বিএনপির লোক যে বিএনপির নামে মামলা, এই যে বিএনপির লোকগুলি যে মামলা খাইছে, কিবা মনে করেন আওয়ামী লীগের কিছু নেতাকর্মী, এরা 17 বছর ক্ষমতায় ছিল, তাদের নেতৃত্ব হয়েছে, তাদের নামে দেওয়া হয়েছে। কিন্তু যদি কোনো কারণে এই মামলাগুলি সঠিক না হয়, সঠিক মানুষের নামে যদি এইটি না যায়, তাহলে শেষ বিকেলে ক্ষতিকার। ক্ষতি হচ্ছে আমাদের আইনের শাসনের। যে দেশে আইনের শাসন থাকবে না, যুগে যুগে কি সেই দেশ কোনো দিন উন্নত হয়েছে? পৃথিবীর কোনো রাষ্ট্র, আমাদের এই যে পাশ্চাত্যের দেশগুলি দেখি, তারা একটা পাও দিতে পারে আইনের বাইরে? আমরা প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে এই আইন ভাঙছি। আমরা এই শহরে এখন কি দেখছি এই 7 মাসের ভিতরে? বিভিন্ন জায়গায় অরাজকতা, বিভিন্নভাবে নানান রকমের প্রতিকূলতা, নানান রকমের সমস্যা। এটা আগেও হয়েছে। এখন আমরা কি করব? আমরা কি ওনাকে সময় দিব? হ্যাঁ, একটু সময় দিয়ে দেখি না এই মানুষটা কি করতে পারে। আচ্ছা, করুক, কিন্তু সেটা আমরা যাতে বুঝি যে ভালো কিছু হচ্ছে। এটা হইল সরকার এখন যারা দায়িত্বে আছে তাদের উপরে দাবি। আর যারা ক্ষমতায় আসার জন্য চেষ্টা করছেন বিভিন্ন দলের লোকেরা, আপনারা অবশ্যই মনে রাখবেন 17 বছর আওয়ামী লীগ ক্ষমতায় ছিল জোর করে, একদিন তাদের বিদায় হইতে হয়েছে। আপনারা কিন্তু এরকম কোনো কিছু করেন না, এটা ঠিক হবে না। আমাদের এই যে পরিবেশ মন্ত্রী রেজওয়ানা আপা কত রকমের কথা বলছে এই 17-20 বছর খালেদা জিয়া আমলের থেকেই শুরু করে এই শেখ হাসিনার এই আমল পর্যন্ত পরিবেশ নিয়ে। আপনারা দেখেন ঢাকা শহরের পরিবেশ, আপনারা দেখেন ঢাকার বাইরের পরিবেশ, আপনারা দেখেন বাংলাদেশের কোনো গার্মেন্টস ইন্ডাস্ট্রি যে এই ট্রিটমেন্ট প্ল্যান্ট চালু আছে কি না। নদী নষ্ট হয়ে যাচ্ছে, ঢাকা শহরের প্রত্যেকটা গাড়ির পিছন দিয়ে সাইলেন্সার দা ধোঁয়া বেড়ে, সারা পরিবেশ নষ্ট। এরপরে এই যে জাহাজ ভাঙ্গা শিল্প নিয়ে কত কথা বলছে উনি। এখন কি করছেন আপনি আইসা? পলিথিন নিয়ে কথা বলছেন, কি করছেন? পলিথিনের, দেশের ক্ষতিকারক পলিথিন, এরকম হাজারো জিনিস বলা যাবে। আইনমন্ত্রী এই যে এখন যে উনি আছে, উনি নানান রকমের মিষ্টি মিষ্টি সুন্দর সুন্দর কথা, তো চেয়ারে বসার পরে আর মনে করেন মানুষের চাওয়া পাওয়ার যে প্রতিফলন, সেটা কোনো দিন এটা করতে পারে না। এটা বলা যায় অনেকেই, তবে যেগুলি করা যায়, যে অন্যায় হয়েছে সেটার বিচার অবশ্যই চাই। যারা হত্যা হয়েছে তাদের বিচার চাই, যারা হত্যা করছে তাদেরও বিচার চাই, কিন্তু সেটার জন্য যাতে কোনো সাধারণ মানুষ সাফারার না হয়। আর লোভ লালসা চাওয়া পাওয়ার ঊর্ধ্বে উঠা যদি কেউ রাজনীতি করতে পারেন, তাহলে মনে করেন টিকসই রাজনীতি হবে, আর নাই তো বা হবে না। আমি আজকে সকালবেলা এখন উঠে সারা বাংলাদেশের মানুষের উদ্দেশ্যে এটাই বলতে চাই, আমরা সাধারণ বাঙালি, আমরা সবার কাছে সঠিক দিক নির্দেশনা চাই, সঠিকভাবে যাতে সবাই চলতে পারে। আমরা সাধারণ মানুষ, আমাদের অত চাওয়া পাওয়া নাই, আমাদের গাড়ি বাড়ি অর্থ সম্পদ অত কিছু নাই, কিন্তু আমরা সুখী হতে চাই। সবাই এই জায়গা থেকে একমত। বিশেষ করে আমাদের যারা সাধারণ শ্রমিক, গার্মেন্টস শ্রমিক, সাধারণ শ্রমিক, বিদেশি রেমিটেন্স আসে, আমাদের বিদেশি শ্রমিক, বিদেশে যারা আমার ভাই বোন পরিবারের লোকজন থাকে, সবার এই একটাই চাওয়া, দেশ ভালো থাক, দেশের মানুষ ভালো থাক, এটাই আমাদের চাওয়া। কিন্তু আমরা যাতে এটা পাই, আজকে যারা রাষ্ট্র ক্ষমতায় আছেন তারা অবশ্যই চেষ্টা করবেন এই দেশে যাতে সর্বজন স্বীকৃত একটা ভোট হয়, ভোট কেন্দ্রে যাতে মানুষ যায়। কোনো স্বার্থ, কারো কোনো এজেন্ডা হাসিল করার জন্য যদি চান, মনে রাখবেন, আজকে আমি এটা বলে দিলাম ভিডিওর মাধ্যমে, আপনাদের ভোট কেন্দ্রে মানুষ যাবে না, এই দেশে কোনো দিনই সঠিক ভোট হবে না। কারণ বাংলাদেশের মানুষ বিচার করতে জানে, যার যার জায়গায় সে বিচারক, যার যার জায়গায় সে হিসাবী, যার যার জায়গায় সে রাজনীতিবিদ। এখন বাংলাদেশের মানুষ অনেক ডাক্তারও হয়ে গেছে, এরকম কোনো অসুস্থতা হইলে আর ডাক্তার কাছে যায় না, গিয়ে ওষুধ কিনা খাইয়া ফেলা, যদিও সেটা ঠিক না। যাই হোক, আপনাদের কাছে একটা দাবি, সঠিকভাবে আপনারা নিঃস্বার্থভাবে এই সময়গুলি পার করে একটা ভোটের মাধ্যমে একটা সরকারকে দেন। আর যারাই আসবে এই রাষ্ট্র ক্ষমতায়, তারা অহংকারী হয়ে যায়েন না, তারা লুণ্ঠনকারী হয়ে যায়েন না, তারা শোষণকারী হয়ে যায়েন না, তারা পরচর্চা
পরনিন্দা, আরেকটা দলকে রাজনীতি করতে দিবেন না, সঠিক কথা বলতে দিবেন না, এমন হয়ে যায়েন না। ভালো নেতৃত্ব আসুক, ভালো মানুষ রাজনীতি করুক। দেশের শহীদ জিয়াউর রহমান, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সন্তান বেগম খালেদা জিয়া, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ছেলে, আজকে 2 ছেলের একটা ছেলে আছে, তারেক জিয়া, ওনার নেতৃত্বেও যদি এই দেশ শাসন হয়, কারণ ওনার নেতৃত্বে এখন একটা দল খুব ভালোভাবে মানে এবং এই দলের ভিত্তি আছে, উনি যদি নিঃস্বার্থভাবে এই দেশ পরিচালনা করে, হয়তোবা আওয়ামী লীগ সরকার আর মনে করে আওয়ামী লীগ সরকারের চরিত্র এবং আওয়ামী লীগ সরকারের নেতৃত্ব সবই নষ্ট হয়ে গেছে। এখন কার কাছে যাবে মানুষ? আপনাদের কাছেই যাবে। তো আপনারা যদি সঠিক সেই জিনিসটা না করেন, তাহলে দেশের মানুষ কার কাছে যাবে? এরপর এখন যারা নতুন নেতৃত্ব আসছে তাদের বিরুদ্ধে আমি না। আপনারাও যদি পারেন, আপনারা যদি দেশের মানুষের মন জয় করতে পারেন, আপনারা যদি ভোটের মাধ্যমে মানুষের কাছে চলে আসতে পারেন, এখানে আমার কোনো আপত্তি নাই। আমার কথা হচ্ছে দেশ ভালো থাক, আমরা সবাই ভালো থাকি, আমার সমাজ ভালো থাক, আমার শহর ভালো থাক, আমার পরিবারের বাল বাচ্চা সবার সেফ সিকিউরিটি থাক, এটাই আমরা চাই। আমাদের দেশের সবার মঙ্গল কামনা করি। আজকে বাংলা নববর্ষ, সবাইকে নববর্ষের শুভেচ্ছা। আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুক, আমাকে দোয়া করবেন, আমিও সবাইকে দোয়া করি এই দেশের সবাই যাতে ভালো থাকে, সুস্থ থাকে, সুন্দর থাকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।